স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া ফিনিশিতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন প্রতিবেদন পাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী মিজান আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিজান, চিফ প্রসিকিউটর আর কি বললেন বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন, চিফ প্রসিকিউটর 1 থেকে 2 সপ্তাহ পর কিন্তু আবার যখন আমরা প্রশ্নটি করছি তখন তিনি বলেছেন যে একেবারেই শেষ মুহূর্তে অর্থাৎ যে কোনো সময় তারা এই আলোচিত মামলাটির চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করার মতো পরিস্থিতিতে আছেন, এমনটি তিনি জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি দাবি করেছেন যে শেখ হাসিনার এবং জিয়াউল আহসান সাবেক সেনা কর্মকর্তা এরা দুইজন সরাসরিভাবে গুমের ঘটনার সঙ্গে জড়িত। তিনি যেমনটি বলেছেন যে বিগত পতিত স্বৈরাচারের সময় যে 900 গুম হয়েছে তার মধ্যে 200 গুমের সঙ্গে এরা সরাসরি জড়িত বলে কিন্তু আজকে তিনি এজলাসে দাবি করেছেন। তবে একটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আজকে কিন্তু জুলাই আগস্টের গণহত্যার বিচার ছাপিয়ে আদালতের এজলাস কক্ষে আরেকটি বিষয় এসেছিল, সেটি হচ্ছে হ্যান্ডকাফ বিতর্ক। আজকে কিন্তু অভিযুক্তদের কাঠগড়ায় যখন দাঁড়ানো সাবেক মন্ত্রী এমপিরা, সেখান থেকে কিন্তু সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান প্রথমে কিন্তু কথা বলেন এবং তিনি আদালতকে যেমনটি জানান যে তার যেভাবে হ্যান্ডকাফ পরানো হয়েছে গাড়ির ভেতরে সেটা আসলে যথাযথ হয়নি। এবং এরপর কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিনিও কিন্তু কথা বলেছেন এবং সেই কথা বলার পর তারা কিন্তু তাদের যে আসামি হিসেবে তাদের যে অধিকারগুলো সেই অধিকারগুলোর বিষয়ে কথা বলেছেন। এবং আনিসুল হক যে বিষয়টিতে বেশি জোর দিয়েছেন, তিনি বলেছেন যে মামলা সংক্রান্ত যে নথিপত্র সেই নথিপত্রগুলো যেন সরবরাহ করা হয়। এই সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে মামলার নথিপত্র ইতোমধ্যে তাদের আইনজীবীকে সরবরাহ করা হয়েছে এবং সাথে সাথে ওই সময়ে আনিসুল হকের আইনজীবীকে সে বিষয়টি কিন্তু আদালত জানতে চায়, তিনি উপস্থিত ছিলেন এবং তিনি জানান যে হ্যাঁ তিনি নথিপত্র পেয়েছেন। তবে আনিসুল হক পরবর্তীতে যে জিনিসটি যোগ করেন যে এই নথিপত্র যেন কারাগারে থাকা আসামি যারা আছে তাদেরকে সরবরাহ করা হয়, তারা যাতে জানতে পারেন তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কি এবং সেক্ষেত্রে আইন অনুযায়ী যতটুকু তাদের জানার অধিকার রয়েছে ততটুকু যেন দেয়া হয় সেই বিষয়ে কিন্তু একটি নির্দেশনা আদালতের পক্ষ দেওয়া হয়। অন্যদিকে হ্যান্ডকাফের বিষয়ে কিন্তু আদালত বলেছে যে পুলিশ কর্মকর্তারা যেন কোনো ধরনের বাড়াবাড়ি না করেন, পাশাপাশি তারা যদি মনে করেন কেউ তাদের নিরাপত্তার জন্য হুমকি, কেউ বিশৃঙ্খলার জন্য কোনো চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যথাযথ কঠোর আইনি ব্যবস্থা নিতে তারা নির্দেশ দিয়েছেন। এবং তারা এই ক্ষেত্রে কাঠগড়ায় থাকা যে 18 জন আসামি ছিলেন তাদের সবাইকেও স্মরণ করে দিয়েছেন যে আপনাদের যেই সামাজিক মর্যাদা আছে সবাই সেই রকমের আচরণ করবেন এবং সেই রকম আচরণ করলে আপনাদের প্রতিও যে আইনে যে যতগুলো সুবিধা ছিল সেই সুবিধাগুলো থাকবে। এই বিষয়ে জেডাই খান পান্না পরবর্তীতে কথা বলেছেন, চিফ প্রসিকিউটর নিজে কথা বলেছেন। চিফ প্রসিকিউটর যেমনটি জানিয়েছেন যে হ্যান্ডকাফ পরানো আসলে প্রসিকিউশনের বিষয় না, এটা জেল কর্তৃপক্ষ জেল কোড অনুযায়ী তাদের ব্যবস্থা নেয়। তবে তিনি যেমনটি দাবি করেছেন যে আসামিদের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ। সব মিলে এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে। সংস্কার নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংবিধান, এনসিসি, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেলা 11টায় সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক শুরুর আগে গণমাধ্যমে তিনি আরও বলেন, গত সপ্তাহের বৈঠকে যেসব বিষয়ে কমিশনের সাথে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে জানানো হবে। সংস্কার কমিশনকে বিএনপি সহযোগিতা করতে চায় বলেও জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার সংস্কার কমিশনের সুপারিশের ওপর নিজেদের মতামত তুলে ধরতে প্রথম দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফিং করছেন বিএনপির নেতারা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আপনারা নিশ্চয়ই জানেন গত বৃহস্পতিবার আমরা সারাদিন আলোচনা করে একটা পর্যায় পর্যন্ত গিয়েছিলাম। সংবিধানের সংস্কার কমিশনের যে রিপোর্ট তার আমরা প্রস্তাবনা, প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস এবং আইনসভা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই আলোচনাগুলোতে যে যে বিষয়ে কোন কোন জায়গায় আমরা একমত হতে পেরেছি সেগুলো কিছু কিছু আপনাদেরকে জানাতে পারবো, যেগুলো আমরা উভয় পক্ষে আলোচনা করে আমরা একমত হয়েছিলাম এবং দলীয় ফোরামে আলোচনা শেষে সেটা আজকে জানানোর কথা ছিল, জানিয়েছি। আজকে আবার আইনসভার পরও নির্বাহী বিভাগ সম্পর্কে সবচেয়ে 2-1টা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। এখন মধ্যাহ্নভোজের পরে বাকি আলোচনা আবার হবে। সেই সময় আমরা নির্বাহী বিভাগ বাদেও আমরা বিচার বিভাগ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করতে পারবো এবং বিচার বিভাগের সাথে বিচার বিভাগ সংক্রান্ত যে সংস্কার কমিশনের রিপোর্ট আছে
সেটা আমরা একসঙ্গে মিলিয়ে আলোচনা করতে পারবো এবং তারপরে সময় হলে আমরা নির্বাচন কমিশন সংস্কার রিপোর্ট যেটা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত যে সংস্কার কমিটি তার রিপোর্টের উপর আলোচনা করতে পারবো বলে মনে হয়। এরপরে দুদক এবং প্রশাসন সেখানে বেশি তেমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অমিল নেই, সেগুলো আমরা জানাতে পারবো। চেষ্টা করব আজকে যাতে আমরা আলাপ আলোচনা শেষ করতে পারি। তা আপনাদেরকে জানাতে চাই যে সংবিধানের প্রস্তাবনায় প্রিয়াম্বল নামে যেটা সবাই বেশি চেনে, সেই জায়গায় একটা সিদ্ধান্তে আমরা এসেছি যে আমাদের প্রস্তাব হচ্ছে পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা, যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম উপরে আছে, এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও আর্থিক, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা। আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বলতে যা বোঝাই সেটা। এখানে ধর্ম নিরপেক্ষতা নেই, এখানে কোনো বহুত্ববাদের কথা নেই, সেটা আসলে আমরা একমত নই। ধর্ম নিরপেক্ষতা এবং বহুত্ববাদের যে বিপক্ষে আমরা সেটা গতবারও বলেছি। এখানে কমিশনের প্রস্তাবে ওনারা বলেছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে সেটা প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা সেটা আমরা বলেছি, এই বিষয়ে আমরা একমত। এবং বিদ্যমান সংবিধানের যেটা পঞ্চদশ সংশোধন পরবর্তীতে সেখানে যে প্রিয়াম্বল আছে এটার সাথে আমরা একমত নই, সেটা রিমুভ করতে হবে। তারপরে আসলো প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে ওনারা যে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দ জনগণতন্ত্রী বাংলাদেশ লেখার কথা বলেছে, সেই বিষয়ে আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই। এটা দীর্ঘদিনের 54 বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে। আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। এটা একটা ইটালিক অরিজিন শব্দ রেস পাবলিকা থেকে রিপাবলিকের, সেটা অর্থাৎ এটা রেস মানে জিনিস, পাবলিকা মানে জনগণের জিনিস। সেটা হচ্ছে জনগণেরই তন্ত্র। এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয়, এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র, প্রজাতন্ত্রী এখানে উল্লেখ করা হয়েছে। এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই। আসলে জনগণ হচ্ছে সোভারেইন অথরিটি হিসেবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সোভারেইন পার্লামেন্টে আসে এবং সোভারেইন হাউসে, সার্বভৌম হাউসে জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে এবং সেখানে আইন প্রণীত হয়। আইনই হচ্ছে এখানে প্রধান এবং আইনের দ্বারা যারা শাসিত হয় তারাই আইন প্রণয়ন করেন, আবার আইনের দ্বারাই তারা শাসিত হয়। এখানে আইনটাই হচ্ছে মুখ্য। সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে আগে সংবিধানের বাংলা যারা প্রণয়ন করেছিলেন সেটা গৃহীত হয়েছে, ওভাবেই থাকুক। ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রিজিড অবস্থান নেই, ইট ইজ ওকে। আর রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে জাতীয় নাগরিক কমিটির 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূপুর, সিইসির সাথে জাতীয় নাগরিক পার্টির আলোচনার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে সকাল 12টার পর থেকেই কিন্তু একটি প্রতিনিধি দল এসেছেন এনসিপির, সেটি নির্বাচন কমিশন ভবনে। আর এটি নিয়ে একান্ত একটি সাক্ষাৎ করতে চান প্রধান নির্বাচন কমিশনারের সাথে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা সাক্ষাতে বসেছিলেনও। তার মধ্যেই কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা বেরিয়ে আসছেন এবং সেই সাথে এখন পর্যন্ত কি আলোচনা হয়েছে এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। আমরা আসলে জানি যে মূলত তাদের যে বৈঠক, আজকের বৈঠকটি ছিল মেয়াদ বাড়ানোর বিষয়ে। তারা এনসিপির পক্ষ থেকে বলছে 30 দিন বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু এনসিপি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরকম কোনো কথা আমরা জানতে পারিনি। তবে কিছুক্ষণ আগে আমরা একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি তাদের এই 90 দিন যে বাড়ানোর বিষয়টি তুলে ধরেছেন একটি চিঠিতে, সে বিষয়টি নিয়ে কিন্তু হয়তোবা নির্বাচন কমিশন মেয়াদ বাড়াতে পারে, নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধনের ব্যাপারে মেয়াদ বাড়াতে পারে বলেও আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। সেই সাথে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনে 6টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছেন এবং 20টি মতো রাজনৈতিক দল তারা কিন্তু
নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন সময় বাড়ানোর জন্য মেয়াদের। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ। আপনার সাথে পরবর্তীতে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো বৈঠকে আসলে কি কি আলোচনা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে কি বলে জানিয়েছেন। নূপুর, আপনাকে ধন্যবাদ। কিংস পার্টি বলে পরিচিত রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। বিগত কয়েক দশক ধরে প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দল গঠনের দৌড় শুরু হয়। ছোট্ট একটি দেশে অনেক রাজনৈতিক দল থাকার পরও এত নতুন দলের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে। পরিসংখ্যান বলছে 2024 সালের 5ই আগস্টের পর রাজনৈতিক অঙ্গনে গড়ে প্রতি মাসে 3টিরও অধিক দলের জন্ম হয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে ইসিকে সতর্ক হবার পরামর্শ বিশেষজ্ঞদের। 2024 সালের গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অন্তত 20টি দলের জন্ম হয়েছে। নতুন দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে প্রথম সারিতে থাকা শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবচেয়ে বেশি আলোচনা থাকলেও নানামুখী সমালোচনায় আতুরঘরে নিজেদের পথ চলাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে দলটি। অবশ্য দলীয় ফান্ড নিয়ে সমালোচনার মুখে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে দল পরিচালনার অর্থ সংগ্রহের ঘোষণা দিয়েছে এনসিপি। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে। এছাড়া যেসব দল আত্মপ্রকাশ করেছে তাদের মধ্যে আছে সমতা পার্টি, নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ, এনপিবি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, দেশ জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, জনতার পার্টি, বাংলাদেশ আম জনতার পার্টি। বাংলাদেশ আম জনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে। রাজনীতির মাঠে একের পর এক নতুন দলের আগমনকে বহুদলীয় গণতন্ত্রের চর্চা বলে মত দেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী। 5ই আগস্টের পর নতুন আমাদের রাজনৈতিক দল আসতে পারে। বহুদলীয় গণতন্ত্রের জন্য খুব জরুরি। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল 13টি রাজনৈতিক দল। এগুলো হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, রিপাবলিকান পার্টি, সর্বজন বিপ্লবী দল ও মৌলিক বাংলা। তবে সুস্থ রাজনীতির স্বার্থে নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে ইসিকে সতর্ক হবার পরামর্শ দেন তিনি। যেন তেন দলকে যেন নিবন্ধন না দেওয়া হয়, তাতে করে সেখানে টাকার এক ধরনের টাকার খেলা হবে, সেখানে অরাজকতা হবে। অসুস্থ লোকের নেতৃত্বে যদি রাজনীতি করার এরকম প্ল্যাটফর্ম তৈরি হয় তবে সুস্থ রাজনীতির পথটা আর খোলা থাকবে না। 20 এপ্রিল নিবন্ধনের পূর্ব ঘোষিত শেষ দিন। যদিও নিবন্ধনের সময় আরও 3 মাস বাড়াতে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদি দৃশ্যত মনে হয় যে তাদের রাজনীতিতে যথেষ্ট পরিমাণ ইফেক্ট রাখার ক্ষমতা আছে, ইম্প্যাক্ট রাখার তাদের ক্ষমতা আছে, আমি মনে করি সেক্ষেত্রে তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য সময় বাড়ানো সঙ্গত। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 51। একাদশ জাতীয় নির্বাচনের আগে 76টি দল নিবন্ধনের জন্য আবেদন করে, আর পরে নির্বাচনে সে আবেদনের সংখ্যা দাঁড়ায় 93টিতে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্রদলকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পারভেজ হত্যায় বৈষম্য বিরোধীদের কয়েকজন জড়িত। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি। এই হত্যাকাণ্ডের বনানী থানার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দায়ী করা হয়। বলা হয়, সিসিটিভি ফুটেজ থেকে বনানী থানা কমিটির সুবহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। পারভেজ ছাত্রদল নেতা বলে জানান রাকিব। নিজ সংগঠনের ভিতর থেকে প্রশ্ন সম্মুখীন হচ্ছে, সে কারণে তারা এই হত্যাকাণ্ডের সাথে আমাদের এই তাদের যে নেতাকর্মীরা জড়িত, এটা যদি অস্বীকার করে আমরা এটি অবাক হব না। এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর জাতীয় নাগরিক কমিটির ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাধ্যমে ভোট লুপাট এবং নির্বাচনের পূর্বেই বিভিন্ন টাকা অস্ত্রের জনজানানি পাওয়ার মাসলের শক্তি যে প্রদর্শন বাংলাদেশে চলে আসছে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশেও ওই জায়গা থেকে র্যাঙ্কিংয়ের সর্বোচ্চ উপরের জায়গায় অবস্থান করছে। এই নির্বাচন বিধিমেলা এবং আচরণের জায়গা থেকে মানুষকে কষ্ট দেওয়ার উপরে, সে জায়গা থেকে আমরা তাদেরকে বলেছিলাম যে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা এই ধরনের পুরাতন সিস্টেমের আচরণবিধি, পুরাতন সিস্টেমের যে নির্বাচনী ব্যয়ের যে সিস্টেমটা রয়েছে
যে প্রত্যেক ব্যক্তি প্রার্থী যারা রয়েছেন, দল যারা রয়েছেন আনলিমিটেড ভাবে ব্যয় করে থাকে এবং বাংলাদেশে যে ভোটারদেরকে ক্রয়ের মাধ্যমে যে মানুষের ভোটাধিকার যে কেড়ে নেওয়ার যে সিস্টেম সেদিকে বের হয়ে আসার জন্য তারা এ বিষয়ে বিবেচনাধীন এবং তারা কাজ শুরু করেছেন এবং তারা সুন্দর একটি বাংলাদেশের মানুষের কাছে গণ অভ্যুত্থান পরবর্তী ইলেকশন উপহার দেওয়ার জন্য বিষয়ে সম্মত হয়েছেন। আমরা বলেছিলাম যারা ঋণ খেলাপি রয়েছেন তাদেরকে যাতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে না আসতে দেওয়া হয় এবং এই বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত 3 মাস পূর্বে যাতে সিদ্ধান্ত নেওয়া হয় সে বিষয়ে আমরা তাদের কাছে দাবি জানিয়েছিলাম। সে বিষয়ে তারা সম্মত হয়েছেন এবং তারা এই বিষয়টি বিবেচনাধীন রেখেছেন। কমিশনে যখন মিটিং হবে সেখানে তারা উত্থাপন করবেন, সর্বসম্মতিক্রমে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে দেশের উত্তরের জনপদ খ্যাত সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে। দেশের 64টি জেলা নিয়ে নাগরিকদের সমস্যার সমাধানে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেসে। আজ আমি সারাদিন আছি পঞ্চগড় জেলায়। আমি এখন আছি MR কলেজে। সেইখানে আসলে এই জেলাটাকে নিয়ে অনেকের প্রশ্ন ছিল এবং কি সম্ভাবনার কথা জানিয়েছেন পূর্বের সংবাদে। বিশেষ করে এখানকার সাধারণ মানুষের দুর্ভোগ বিষয়, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আসলে তুলে ধরেছিলেন। এখনও তাই এই যারা আমার সঙ্গে যুক্ত আছেন সর্বস্তরের জনগণ তারা কিন্তু এখানে যুক্ত আছেন আমার সঙ্গে। শুরুতেই আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার একটু জানতে চাই যে যেহেতু আমি MR কলেজে আছি সেক্ষেত্রে শিক্ষার যে বিষয়গুলো আছে, আপনাদের শিক্ষার ব্যবস্থাপনা যে ঘাটতিগুলো আছে সেটা যদি একটু তুলে ধরতেন, কী কী ঘাটতি রয়েছে শিক্ষা ব্যবস্থাপনা? আমি ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই যে পঞ্চগড় একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলায় শিক্ষার ক্ষেত্রে অন্যান্য জেলার চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি। যেমন যে কলেজের মাঠে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এটি একটি ঐতিহ্যবাহী কলেজ। সেই কলেজে আমরা যদি তাকাই সে অনার্সের ক্ষেত্রে সেখানে কিন্তু সেইভাবে আমরা অনেকগুলো সাবজেক্টে আমরা অনার্স পাইনি। এই ক্ষেত্রে শুধু এইখানে নয়, আমাদের এখানে মহিলা কলেজ আছে, সেখানেও কিন্তু স্থান সংকুলন। সেখানে কিন্তু অনেক মেয়েরা আজকে পঞ্চগড়ে না পড়ে তাদেরকে সুদূর রংপুরে, রাজশাহীতে বা ঢাকায় পড়তে হয়। সেক্ষেত্রে যেহেতু আজকে শিক্ষা জাতীয় মেরুদণ্ড, সেক্ষেত্রে আমরা শুধু এই মুখভূষণ কলেজ বা মহিলা কলেজ না, আমরা পঞ্চগড়ের প্রত্যেকটি উপজেলা লেভেলেও কিন্তু আমরা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছি। এবং আমি মনে করি সেক্ষেত্রে আমাদের শিক্ষাটাকে আরও বিশেষ করে প্রতিষ্ঠান তৈরি করা এবং পাশাপাশি বিগত সময়ে আমরা দেখেছি যে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি বা দলীয় নিয়োগ, সেক্ষেত্রে শিক্ষার মান কিন্তু অনেক নিচে নেমে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাই আপনার কাছে, উনি বললেন অনেক কিছুই, আপনার কাছে কি মনে হয় শুধু শিক্ষা, স্বাস্থ্য খাদ্য কী ধরনের সমস্যা পড়তে হচ্ছে? জি, পঞ্চগড় একেবারেই দেশের উত্তর এলাকা। একটু সংক্ষেপে বলবেন স্বাস্থ্য খাদ্য। জি, এখানে আমরা একেবারেই এই স্বাধীনতার পর থেকেই আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা খুব বেশি অবহেলিত এবং বঞ্চিত। আমাদের এই এলাকাটি যেন এখন এটা একটা রেফার্ড জোনে পরিণত হয়েছে। রুগী হাসপাতালে গেলেই শুধু তার চিকিৎসার জন্য রেফার্ড ছাড়া আর আমরা তেমন কিছু পাই না। আর যে হাসপাতাল আমাদের আছে, এটা যে হাসপাতালে যে শয্যাগুলো আছে, সিটগুলো আছে, এটা মোটেই পর্যাপ্ত নয়। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটু জানতে চাই আপনার কাছে, আপনাদের আর কি সমস্যা থাকতে পারে, মানে শিক্ষা ব্যবস্থাপনা আর কি করলে ভালো হয়? জি, আমার কাছে এটা একটা মৌলিক সমস্যা। আমাদের শিক্ষা ব্যবস্থা সুলতানি আমলের থেকে আমাদের যে সমৃদ্ধ একটা অঞ্চল ছিল সেখান থেকে ক্রমাগত আমাদের ডিক্লাইনে পরিস্থিতি গেছে বিভিন্ন ঔপনিবেশিক কারণে। আমরা মনে করি শিক্ষা ব্যবস্থার একটা আমূল সংস্কার প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের পঞ্চগড়ে কিন্তু আমাদের বিবি স্কুল এবং গার্লস স্কুল বাদে অন্য কোনো এখানে স্কুলের বিকল্প ব্যবস্থা নেই। আমার মনে হয় যে এটা একটা খুব চেঞ্জ করা দরকার আমাদের এখানে। ধন্যবাদ প্রত্যেককেই, ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ বিকেল 5টায় যুক্ত থাকবেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার। এছাড়াও তিনি কথা বলবেন, জানানোর চেষ্টা করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা আছে এই পঞ্চগড় জেলায়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। সবশেষ খবরে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 137 রান। সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শাহরিয়ার, আবারও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের একই দশা। স্পোর্টিং উইকেট নাকি নিজেদের খেলার ধরন, কোনটা আসলে কাল হচ্ছে তাদের জন্য? ঈশিতা, অবশ্যই তাদের খেলার ধরন।
আপনি যদি তাদের খেলার অ্যাপ্রোচ দেখেন, এই ক্ষেত্রে কিন্তু স্পোর্টিং উইকেটে সাধারণত নিউ যারা নতুন বল, যখন নতুন বল থাকে প্রথম 10-15 ওভার তখন একটু হালকা বাউন্স করে, কিন্তু বল যত পুরনো হয় তখন কিন্তু ব্যাটারদের ফেভার আসে। কিন্তু আপনি যদি ব্যাটারদের খেলার ধরনটা একটু দেখেন, আপনি ওপেনিং ব্যাটাররা যেভাবে আউট হয়েছেন, অফ স্টাম্পের কিছুটা বাইরের বল, গুড লেন্থের বলের যে তাদের এখনও দুর্বলতা কাটেনি তা কিন্তু স্পষ্ট ধরা পড়েছে, বিশেষ করে সাদমান এবং মাহমুদুল হাসান জয়ের আউট দেখলেই কিন্তু বোঝা যায়। আর শান্তর ব্যাপারটা বলবেন যে শান্ত ক্ষেত্রেও অনেকটা একই রকম। গতকালকে যখন শান্ত প্রেস কনফারেন্স করেছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে তিনি তার ব্যাটিং নিয়ে নিজেই অনেকে এখন চিন্তিত, কারণ হচ্ছে সে কয়েকটা ইনিংস ধরেই এরকম একটা হচ্ছে সে সেট হয়ে আউট হচ্ছে, এবং আমরা শান্তর ক্ষেত্রে কিন্তু সেই একই জিনিসটা দেখতে পেরেছি। শান্ত কিন্তু আজকেও ক্রিজে সেট হয়েছেন এবং আউট হয়েছেন। একমাত্র হাল ধরেছিলেন একটু মমিনুল। আমরা ভেবেছিলাম হয়তো বা মমিনুল ইনিংসটাকে আরও ক্যারি করতে পারবেন, কারণ যেহেতু তিনি সেট হয়েছেন এবং আপনার 50 করেছেন, তো সেই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে হয়তো বা সে আর একটু ইনিংসটা ক্যারি করতে পারবে। বাট 50-র পর একটা যদি আমি বলি একটা অহেতুক শটে কিন্তু মমিনুল আউট হয়েছেন। হ্যাঁ, এবং দেখেন যে প্রত্যেকটা আউট দেখলে বুঝবেন যে বোলাররা যে খুব বেশি অ্যাডভান্টেজ পেয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে সেটা পাওয়ার কথাও না, কারণ খেলাটা হচ্ছে স্পোর্টিং উইকেটে, যেখানে ব্যাটাররা সাধারণত ফেভার পাবে এবং পেসাররা সাধারণত স্পিনের তুলনায় পেসাররা একটু সুবিধা পেয়ে থাকে, তাও সেটা নতুন বলে। কিন্তু আপনি যদি শর্ট সিলেকশন দেখেন এবং খেলার ধরন দেখেন, তাহলে সেই সমস্যাটা যদি বলেন অবশ্যই সেটা খেলার ধরনের সমস্যা। ঈশিতা, শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।